বিপদে পড়া এক যুবতীর সাথে এক অটো ড্রাইভার যা করলেন তা দেখলে মানুষের হৃদয়ও কেঁপে উঠবে। বন্ধুরা, এটি দিল্লি শহরের একটি সত্যিকারের ঘটনা, যেখানে মাঝরাতে এক নির্জন পথে একটি মেয়ে তার জীবন রক্ষা করার জন্য ছুটছিল। তার পায়ে জুতো ছিল না, সম্ভবত ছোটার সময় কোথাও খুলে পড়ে গিয়েছিল। চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছিল, শরীরে ধুলোবালি লেগেছিল এবং তার শ্বাস-প্রশ্বাস এত তীব্র ছিল যেন তার বুক ফেটে যাবে। সে বারবার পেছন ফিরে দেখছিল এবং আতঙ্কে আরও দ্রুত ছুটছিল, যেন থেমে যাওয়া মানেই তার সব কিছু শেষ হয়ে যাওয়া। মেয়েটির নাম ছিল অনন্যা। কিছুক্ষণ আগে পর্যন্ত সে একটি বন্ধ ঘরে ছিল এবং এখন খোলা আকাশের নিচে তার প্রাণ বাঁচানোর জন্য ছুটছে। পেছন থেকে দুজন লোক তাকে ধাওয়া করছিল এবং তাদের চিৎকার রাতের নীরবতা ছিন্ন করে দিচ্ছিল। কোথায় পালাবি, ধর তাকে! এই শব্দ শোনামাত্রই অনন্যার পায়ে যেন আবার শক্তি ফিরে আসছিল। সে বুঝতে পারছিল না কোথায় যাবে, কার দরজায় টোকা দেবে, কার কাছে সাহায্য চাইবে। চারপাশে উঁচু উঁচু ভবন ছিল, কিন্তু সবার দরজা বন্ধ ছিল। জানালাগুলো অন্ধকার এবং রাস্তায় কোনো মানুষ দেখা যাচ্ছিল না। প্রতিটা পদক্ষেপের সাথে তার নিঃশ্বাস ভেঙে আসছিল, গলা শুকিয়ে গিয়েছিল এবং চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। হে ভগবান, আমাকে রক্ষা করো, আমি মরে যাব, সে কাঁদতে কাঁদতে নিজের মনেই বলছিল। তার পায়ে ব্যথা এতটা বেড়ে গিয়েছিল যে সে কয়েকবার হোঁচট খেল, কিন্তু তবুও থামল না। ঠিক তখনই দূর থেকে একটি অটোর হেডলাইট দেখা গেল, যা দ্রুত সেই দিকেই আসছিল। অনন্যার কাছে ওটাই ছিল শেষ আশার আলো, কারণ এই অটোটা চলে গেলে সম্ভবত তার বেঁচে থাকার আর কোনো উপায় থাকত না। সে সব শক্তি দিয়ে রাস্তার মধ্যখানে গিয়ে দাঁড়াল এবং দুই হাত নাড়তে শুরু করল। তার চোখে ভয়ের সাথে সাহায্যের এক শেষ অনুরোধ ছিল। অটোচালক হঠাৎ ব্রেক কষল। টায়ারের ঘষার শব্দ নির্জন রাস্তায় প্রতিধ্বনিত হল। আরে ম্যাডামজি, মরবেন নাকি? সে বিরক্ত হয়ে বলল। কিন্তু পরের মুহূর্তেই সে অনন্যার মুখ দেখল, ফ্যাকাশে মুখ, ফোলা চোখ এবং আতঙ্কে ভরা দৃষ্টি। অনন্যা কিছু বলতে পারল না, তার ঠোঁট কাঁপছিল, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে শুধু পেছন দিকে ইশারা করল এবং প্রায় পুড়ে যাওয়ার মতো করে অটোতে উঠে বসল। ভাইয়া, প্লিজ এখান থেকে নিয়ে চলুন, ওরা... তার ভাঙ্গা কণ্ঠস্বর শুনে অটোচালকের মুখ গম্ভীর হয়ে গেল। সে এক সেকেন্ডও নষ্ট না করে অটো ঘুরিয়ে নিল এবং পূর্ণ গতিতে এগিয়ে গেল। পেছন থেকে কিছুক্ষণ দৌড়ানোর শব্দ এবং গালিগালাজের হালকা আওয়াজ শোনা গেল, তারপর সব ধীরে ধীরে মিলিয়ে গেল। অনন্যা পেছন ফিরে তাকানোর সাহসও পাচ্ছিল না। তার হাত কাঁপছিল, হৃৎপিণ্ড এত জোরে ধরপড় করছিল যে মনে হচ্ছিল বাইরে চলে আসবে। প্রায় 15 মিনিট পর অটো একটি আলোকিত রাস্তায় এসে থামল, যেখানে কিছু দোকান খোলা ছিল এবং মানুষজন দেখা যাচ্ছিল। এখানে এসে প্রথমবারের মতো অনন্যার মনে হল যে সম্ভবত সে বেঁচে গিয়েছে। এখন আর ভয় পাবেন না ম্যাডামজি, এখানে কেউ কিছু করবে না, অটোচালক শান্ত স্বরে বলল। অনন্যা তখনও কাঁপছিল, তার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল এবং চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। অটোচালক পাশের দোকান থেকে জলের বোতল কিনে এনে তার হাতে দিল। জল খেয়ে নিন, সে ধীরে বলল। অনন্যা বোতলটা ধরা মাত্রই তাড়াহুড়ো করে জল খেতে শুরু করল, যেন কত ঘণ্টার তৃষ্ণার্ত। কয়েক ঢোক জল পেটে যেতেই তার নিঃশ্বাস কিছুটা স্বাভাবিক হতে লাগল, কিন্তু হৃৎস্পন্দন তখনও দ্রুত ছিল। নাম কি আপনার? অটোচালক সাবধানে জিজ্ঞাসা করল। অনন্যা, সে অনেক কষ্টে বলল। আমি বিজয়। ভয় পাবেন না ম্যাডামজি, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। কিন্তু হয়েছেটা কি? এটি শোনা মাত্রই অনন্যার চোখে আবার জল ভরে এলো। সে কিছুক্ষণ চুপ করে থাকল, যেন শব্দ খুঁজছে। তারপর হঠাৎ তার ধৈর্য ভেঙে গেল এবং সে ফুঁপিয়ে কাঁদতে লাগল। আমার জীবন শেষ হয়ে গিয়েছে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তার কথাগুলো ভেঙে যাচ্ছিল, কিন্তু যন্ত্রণা পরিষ্কার বোঝা যাচ্ছিল। বিজয় চুপচাপ বসে থাকল, সে কোনো প্রশ্ন করল না বা তাগাদা দিল না। কিছুক্ষণ পর অনন্যা নিজেকে সামলানোর চেষ্টা করল এবং ধীর গলায় বলল, আমি আগ্রার বাসিন্দা। তার মনে যেন পুরনো স্মৃতির দরজা খুলে গেল। সে এক ভালো পরিবারের মেয়ে ছিল, বাবা সরকারি চাকরি করতেন এবং মা ঘর সামলাতেন। সে ছিল তাদের একমাত্র মেয়ে, তাই ছোটবেলা থেকেই খুব আদরে মানুষ হয়েছিল। বাড়িতে তার সব আবদার পূরণ হতো এবং হয়তো সেই কারণেই সে কোনো কিছুর কদর করতে শেখেনি। অনন্যা অত্যন্ত সুন্দরী ছিল। স্কুল থেকে কলেজ পর্যন্ত সবাই তার রূপের প্রশংসা করত এবং সেই মনোযোগের অভ্যস্ত হয়ে পড়েছিল। ধীরে ধীরে তার মনে হতে লাগল যে সে সবার থেকে আলাদা এবং সাধারণ জীবন তার জন্য নয়। যখন তার বিয়ের কথা চলল, সে প্রতিটা ছেলের মধ্যেই খুঁত বের করতে লাগল। কেউ কম আয় করে, কেউ স্মার্ট নয়, কেউ তার যোগ্য নয়। বাবা মা বোঝাতে থাকলেন, কিন্তু সে কারও কথা শুনল না। শেষ পর্যন্ত তারা হাল ছেড়ে দিয়ে বললেন যে সে নিজের পছন্দমতো বিয়ে করতে পারে।
কিছুদিন পর এক আত্মীয়ের বিয়েতে তার দেখা হলো রাহুলের সাথে। রাহুল দেখতে স্টাইলিশ ছিল, কথা বলায় পটু এবং নিজের সম্পর্কে বড় বড় কথা বলতো। সে বলেছিল যে সে দিল্লিতে কাজ করে এবং ফিল্ম লাইনে তার ভালো যোগাযোগ আছে। সে অনন্যাকে এমন সব স্বপ্ন দেখালো যে অনন্যা নিজেকে কোনো সিনেমার নায়িকা ভাবতে শুরু করল। তুমি চাইলে আমি তোমাকে সিনেমায় কাজ পাইয়ে দিতে পারি। তার এই কথা অনন্যার মনে গেঁথে গেল। তার মনে হলো এটাই সেই জীবন যার স্বপ্ন সে সবসময় দেখত। ব্যাস আর কি, অল্প সময়ের মধ্যেই অনন্যা তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিল। বাবা মা অনেক বোঝালেন, কিন্তু সে কারো কথা না শুনে রাহুলের সাথে দিল্লি চলে এলো। সে ভেবেছিল তার জীবন স্বপ্নের মতো হয়ে যাবে, কিন্তু সে জানত না যে সে স্বপ্নের শহরে নয়, বরং এমন এক জালে এসে পড়েছে যেখান থেকে বেরোনো সহজ হবে না। আজ সেই সিদ্ধান্তের পরিণামেই সে মাঝরাতে অচেনা শহরের রাস্তায় প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল, এবং সে নিজেও বুঝতে পারছিল না তার জীবন এই মোড়ে কিভাবে পৌঁছল। যাই হোক বন্ধুরা, দিল্লি আসার পর প্রথম কয়েকদিন সত্যি তার কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল। রাহুল তাকে বড় বড় মল, সমুদ্র সৈকত এবং ঝলমলে রাস্তায় ঘুরতে নিয়ে যেত। সে সব জায়গায় মানুষের সঙ্গে এমনভাবে কথা বলতো যেন সে খুব বড় লোক, এবং অনন্যাকেও বিশেষ অনুভব করাত। অনন্যার মনে হতো সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং সে সেই সব মানুষকে ভুল প্রমাণ করে দেবে যারা তাকে বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু ধীরে ধীরে এই জৌলুস কমতে লাগল। কয়েক সপ্তাহ পরেই রাহুলের আসল রূপ সামনে আসতে লাগল। সে গভীর রাতে বাড়ি ফিরত, অনেক সময় মদ্যপ অবস্থায় থাকত এবং তুচ্ছ কারণে রেগে যেত। যখন অনন্যা তাকে কাজের কথা জিজ্ঞাসা করত, সে এড়িয়ে যেত বা ঝাড়ি দিয়ে বলতো যে সে প্রশ্ন পছন্দ করে না। ঘরের খরচও ধীরে ধীরে অনন্যা রানা টাকা দিয়ে চলতে লাগল, কারণ রাহুলের কোনো নির্দিষ্ট আয় ছিল না। তখনই প্রথমবার অনন্যার মনে হল যে কিছু একটা খুব ভুল হচ্ছে। একদিন অনন্যা সাহস করে জিজ্ঞাসা করল যে সে তাকে সিনেমায় কবে কাজ পাইয়ে দেবে। রাহুল হঠাৎ রেগে গিয়ে বলল যে ফিল্ম লাইন কোনো খেলা নয়, এখানে বছরের পর বছর লেগে যায়। সেদিনই সে প্রথমবার অনন্যার কাছে টাকা চাইল এবং বলল যে কিছু জরুরি কাজ আছে। অনন্যা কিছু না ভেবেই তার গয়না থেকে একটি চেন বের করে দিল, কারণ তার মনে হয়েছিল স্বামীর সাহায্য করা তার কর্তব্য। কিন্তু এরপর তো এটা রোজকার ব্যাপার হয়ে দাঁড়াল। টাকা ফুরিয়ে গেলেই রাহুল আবার চাইত এবং মানা করলে চিৎকার করত। সময়ের সাথে সাথে অনন্যার ভয় বাড়তে লাগল। সে সারাদিন বাড়িতে একা থাকত, কাউকে চিনতও না এবং বাইরে যেতেও ভয় পেত। অনেকবার সে তার বাবা মাকে ফোন করার কথা ভেবেছে, কিন্তু প্রতিবার তার জেদের কথা মনে পড়ে যেত এবং সে ফোন করত না। তার মনে হতো যদি সে এখন সাহায্য চায় তবে সবাই বলবে যে সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তাই সে সব সহ্য করতে লাগল, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। এখন তার পুরনো বাড়ির কথা মনে পড়ত, যেখানে অন্তত নিরাপত্তা ছিল। এক রাতে রাহুল প্রচণ্ড নেশা করে বাড়ি এলো এবং বিড়বিড় করতে লাগল যে সে ভারী ঋণের জালে ডুবে গিয়েছে। অনন্যা এটি শুনে স্তম্ভিত হয়ে গেল এবং জিজ্ঞাসা করল এত দেনা কিভাবে হলো। রাহুল পরিষ্কার কোনো উত্তর দিল না, শুধু বলল যে কিছু লোকের টাকা ফেরত দিতে হবে, না হলে তারা তাকে বরবাদ করে দেবে। সেই রাতে অনন্যা ঘুমাতে পারল না, কারণ তার মনে বারবার ওই ভয়টাই ঘুরছিল যে এখন আগে কি হবে। তার মনে হচ্ছিল কোনো বড় তুফান আসতে চলেছে। পরদিন দুপুরে রাহুল হঠাৎ বলল যে কিছু লোক টাকা নিতে আসবে এবং অনন্যাকে তাদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। অনন্যা ঘাবড়ে গিয়ে বলল যে সে অচেনা লোকদের সাথে একা কথা বলবে না, কিন্তু রাহুল কঠোর স্বরে বলল যে যদি সে কথা না বলে তবে ওই লোকগুলো বাড়িতে এসে ঝামেলা করবে। রাহুলের চোখে অস্থিরতার সাথে সাথে এক অদ্ভুত নিষ্ঠুরতাও ছিল, যা অনন্যাকে ভয় পাইয়ে দিল। বাধ্য হয়ে সে রাজি হল, কারণ তার মনে হয়েছিল হয়তো এতে সমস্যা মিটে যাবে। সে বিন্দুমাত্র আঁচ করতে পারেনি যে সে নিজেকে কি ভয়ঙ্কর বিপদে ফেলতে যাচ্ছে। বন্ধুরা, সন্ধ্যা হতেই রাহুল তাকে একটি অটোতে বসিয়ে শহরের এক নির্জন এলাকায় নিয়ে গেল। সারা রাস্তা সে চুপ ছিল। না সে কিছু বোঝালো, না অনন্যার ঘাবড়ানি কমানোর চেষ্টা করল। অনন্যা বারবার তাকে জিজ্ঞাসা করছিল যে ওই লোকগুলো কারা এবং তাকে একা কেন কথা বলতে হবে। কিন্তু প্রতিবার রাহুল শুধু এটাই বলছিল, তুমি শুধু গিয়ে বলে দিও যে টাকা পেয়ে যাবে। তার গলায় আগের মতো ভালোবাসা নয়, বরং এক অদ্ভুত কঠোরতা ছিল। সেই সময় অনন্যার প্রথমবারের মতো মনে হল যে সে ওই লোকটিকে মোটেও চেনে না, যার সঙ্গে সে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিছুক্ষণ পর অটো একটি পুরনো আধা ভাঙা বিল্ডিংয়ের সামনে থামল। আশেপাশে অন্ধকার ছিল এবং বেশিরভাগ জানালা বন্ধ ছিল। রাহুল দ্রুত নেমে বলল যে ওরা উপরে ৩ তলায় থাকে এবং তাকে একাই গিয়ে কথা বলতে হবে। অনন্যা ভয় পেয়ে তার হাত ধরল এবং বলল সে একা যাবে না।
রাহুল ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিল এবং রাগে বলল যে যদি সে কথা না বলে তবে ওরা তাকে বরবাদ করে দেবে। তার চোখে ভয় কম এবং লোভ বেশি দেখা যাচ্ছিল। বাধ্য হয়ে অনন্যা ধীরে ধীরে সিঁড়ি বাইতে লাগল, কিন্তু প্রতিটা পদক্ষেপে তার বুক দুরুদুরু করছিল। 3 তলায় পৌঁছে সে কাঁপতে কাঁপতে দরজা খটখট করল। দরজা খুলতেই ভেতরে বসা 3 জন লোক তাকে হাঁ করে দেখতে লাগল। তাদের নজরে কোনো সম্মান ছিল না, বরং এক অদ্ভুত শীতলতা এবং বিপজ্জনক হাসি ছিল। অনন্যা সাহস করে বলল যে রাহুল কিছুদিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবে, শুধু একটু সময় দিন। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগল, যেন তারা আগে থেকেই জানত সে কি বলতে যাচ্ছে। তাদের মধ্যে একজন উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল, যা দেখে অনন্যার বুক ধরফর করতে লাগল। টাকা তো পাবই, কিন্তু আজ অন্য কিছু কথা হবে, তাদের মধ্যে একজন নিচু স্বরে বলল। এটি শোনা মাত্রই অনন্যার শরীরে কাঁটা দিয়ে উঠল। সে বুঝতে পারল যে বিষয়টা শুধু টাকার নয়। সে পিছিয়ে আসার চেষ্টা করল, কিন্তু দরজা বন্ধ ছিল এবং তারা 3 জন তার সামনে দাঁড়িয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল যে সে এখানে শুধু কথা বলতে এসেছে, কিন্তু কেউ তার কথা শুনতে রাজি ছিল না। সেই মুহূর্তে তার মনে হল যে রাহুল তাকে ইচ্ছে করেই এই জালে ফাঁসিয়েছে। হঠাৎ সে দরজার খিলটা খোলা দেখতে পেল। যেমনই এক লোক তার দিকে এগিয়ে এলো, অনন্যা সর্বশক্তি দিয়ে তাকে ধাক্কা দিল এবং দরজা খুলে বাইরে দৌড়ে পালালো। সিঁড়ি দিয়ে নামার সময় সে কয়েকবার পিছলে গেল, হাঁটু ছড়ে গেল, হাত দেওয়ালে ধাক্কা খেল, কিন্তু সে থামল না। নিচে পৌঁছে সে চারিদিকে তাকালো। রাহুলকে কোথাও দেখা গেল না। সে বুঝতে পারল রাহুল তাকে ওখানেই ফেলে পালিয়েছে। সেই মুহূর্তে তার মন ভেঙে গেল, কিন্তু প্রাণ বাঁচানো বেশি জরুরি ছিল। সে বিল্ডিং থেকে বের হয়ে রাস্তার দিকে দৌড়ালো। পিছন থেকে দরজা খোলার শব্দ হলো এবং কিছু লোক চিৎকার করতে করতে তার পিছনে ধাওয়া করল। অনন্যা সর্বশক্তি দিয়ে দৌড়াতে থাকল, দিশা না দেখে, কোথায় যাচ্ছে না ভেবে। তার পায়ে যন্ত্রণা বাড়ছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল এবং চোখের সামনে অন্ধকার দেখছিল। তবুও সে থামল না, কারণ সে জানত থামা মানেই সব শেষ। দৌড়াতে দৌড়াতে তার পা থেকে চটি খুলে গেল, কিন্তু সে পিছন ফিরে তোলার চেষ্টাও করল না। এখন তাকে শুধু নিজের প্রাণ বাঁচাতে হবে। রাস্তাঘাট জনমানবহীন ছিল, কোথাও কোথাও স্ট্রিট লাইট জ্বলছিল এবং দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। প্রতিটা শব্দ তাকে আরও ভয় পাইয়ে দিচ্ছিল। তার মনে হচ্ছিল যে কোনো মুহূর্ত শেষ মুহূর্ত হতে পারে। তার মনে শুধু একটাই কথা চলছিল, যদি সে তার বাবা মায়ের কথা মেনে নিত। বেশ অনেকটা দৌড়ানোর পর যখন তার শক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল, তখনই পিছন থেকে পায়ের শব্দ আরও জোরে শোনা যেতে লাগল। তার মনে হলো ওরা এবার তাকে ধরে ফেলবে। ঠিক সেই সময় সামনে থেকে আসা হেডলাইট তার চোখে পড়ল। ওটাই সেই অটো ছিল, যা কিছুক্ষণ পরে তার প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত অনন্যা শুধু এটুকুই জানত যে যদি এখন সাহায্য না মেলে তবে সে বাঁচতে পারবে না। ভয়, যন্ত্রণা এবং অনুশোচনায় ভরা অবস্থায় সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল এবং 2 হাত নাড়তে লাগল। তার ভেতরে অবশিষ্ট শেষ শক্তিটুকুও ফুরিয়ে গিয়েছিল। সেই রাতে সে প্রথমবারের মতো বুঝতে পারল যে ভুল মানুষের উপর ভরসা করার মাসুল কতটা ভারী হতে পারে। যে লোকটির সঙ্গে সে স্বপ্ন নিয়ে এসেছিল সেই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, এবং এখন তার পুরো জীবন এক অপরিচিতের দয়ার ওপর টিকেছিল, যাকে সে কয়েক মিনিট আগেও চিনত না। সেই অপরিচিত ব্যক্তিটিই ছিল বিজয়, যে কিছু না জিজ্ঞেস করেই তাকে নিজের অটোতে বসালো এবং ওই বিপজ্জনক লোকগুলোর থেকে দূরে নিয়ে এলো। যখন অটো আলোকিত রাস্তায় থামল, ততক্ষণে অনন্যার অবস্থা এমন হয়েছিল যে সে ঠিকমতো বসতেও পারছিল না। তার হাত কাঁপছিল, চোখ ফুলে গিয়েছিল এবং শরীর যন্ত্রণায় কোকিয়ে উঠছিল। বিজয় তাকে জল দিল, কিন্তু সে বোতলটা ধরতেও ভয় পাচ্ছিল, যেন এখনও কেউ ওটা ছিনিয়ে নিয়ে যাবে। কিছুক্ষণ পর যখন তার নিঃশ্বাস কিছুটা স্বাভাবিক হলো, তখন সে প্রথমবার অনুভব করল যে সে সত্যি বেঁচে গিয়েছে। বিজয় তাকে জিজ্ঞেস করল যে তাকে কোথায় যেতে হবে, কিন্তু অনন্যার কাছে কোনো উত্তর ছিল না। দিল্লির মতো এত বড় শহরে তার নিজের কেউ ছিল না, এমন কোনো ঘর ছিল না যেখানে সে যেতে পারে। বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার কথা মনে আসতেই তার মনে লজ্জা এবং ভয় দুটোই তৈরি হচ্ছিল। তার মনে হচ্ছিল তাদের কথা না শুনে সে নিজেই নিজের জীবন ধ্বংস করেছে। সে মাথা নিচু করে কাঁদতে লাগল এবং ধীরে বলল যে তার যাওয়ার মতো কোনো জায়গা নেই। এটি শুনে বিজয় কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল যে সে চাইলে তাকে একটি নিরাপদ জায়গায় রেখে আসতে পারে। বিজয় তাকে একটি ছোট বেসরকারি হাসপাতালের কাছে নিয়ে গেল, যেখানে সে আগেও অনেক রোগীকে নামিয়ে দিয়েছিল এবং সেখানকার কর্মীদের সঙ্গে তার পরিচয় ছিল। সে ভেতরে গিয়ে নার্সের সঙ্গে কথা বলল এবং পুরো পরিস্থিতি জানালো। অনন্যার অবস্থা দেখে হাসপাতালের ম্যানেজারের তার ওপর মায়া হলো।
তিনি বললেন যে যদি অনন্যা কাজ করতে রাজি থাকে তবে তাকে রিসেপশনে অস্থায়ী চাকরি দেওয়া যেতে পারে এবং কিছুদিন থাকার ব্যবস্থাও হয়ে যাবে। এটি শুনে অনন্যার চোখে আবার জল চলে এলো, কিন্তু এবার এই জল ভয়ের নয় বরং স্বস্তির ছিল। তার মনে হলো যেন অন্ধকারে কেউ একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। পরের কয়েকদিন তার জন্য খুব কঠিন ছিল, কিন্তু নিরাপদ ছিল। শরীরের ক্ষত ধীরে ধীরে সেরে উঠছিল, কিন্তু মনের ক্ষত তখনও টাটকা। রাতে ঘুমানোর সময় বারবার সেই ঘটনা মনে পড়ে যেত এবং সেই ভয়ে ধরফর করে উঠে বসত। হাসপাতালের নার্সরা তাকে বোঝাতেন এবং বলতেন যে এখন সে নিরাপদ। বিজয়ও প্রতিদিন আসত না, কিন্তু মাঝে মাঝে খবর নিতে আসত। সে খুব একটা কথা বলতো না, শুধু জিজ্ঞেস করত সব ঠিক আছে কিনা। তার এই সাধারণ আচরণই অনন্যাকে এক অদ্ভুত শান্তি দিত। ধীরে ধীরে অনন্যা কাজ শিখতে লাগল। রিসেপশনে বসে রুগীদের সঙ্গে কথা বলা, রেজিস্টার সামলানো, ফোন ধরা, এসব তার কাছে নতুন ছিল, কিন্তু সে মন দিয়ে শিখছিল। এখন সে অনুভব করতে শুরু করল যে সে কারো ওপর নির্ভর না করেও বাঁচতে পারে। আগে যে মেয়েটি নিজের রূপ এবং স্বপ্ন নিয়ে অহংকার করত, সেই এখন ছোট ছোট জিনিসের মধ্যে সন্তোষ খুঁজতে লাগল। সে বুঝতে পারল জীবনের আসল সুখ শান্তিতে থাকে, লোক দেখানোতে নয়। একদিন সে সাহস করে বিজয়কে জিজ্ঞেস করল যে সে তাকে সাহায্য কেন করেছিল, অথচ সে তো তাকে চিনতও না। বিজয় হাসল এবং বলল যে যদি সেদিন রাতে সে নিজের বোন বা মেয়েকে ওই অবস্থায় দেখত, তবে কি সে তাকে ফেলে চলে যেত? এটি শুনে অনন্যার চোখ ভিজে এলো, কারণ এতদিন পর কেউ তাকে মানুষের মতো দেখেছে, বোঝার মতো নয়। সেদিন থেকেই তাদের মধ্যে এক না বলা ভরসা তৈরি হতে লাগল। তারা দুজনে খুব বেশি কথা বলতো না, কিন্তু যখনই দেখা হতো এক শান্তি অনুভব করত। সময় কাটতে থাকল এবং অনন্যার আত্মবিশ্বাস ফিরে আসতে লাগল। সে তার অতীত সম্পর্কে কাউকে কিচ্ছু বলেনি, কিন্তু বিজয়ের সঙ্গে কথা বলতে বলতে একদিন তার বুক ফেটে কান্না এলো এবং সে সব সত্যি বলে দিল। সে জানালো কিভাবে সে তার পরিবারের কথা শোনেনি, কিভাবে মিথ্যে স্বপ্নের পিছনে ছুটে গিয়েছিল এবং কিভাবে সেই লোকটাই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বারবার নিজেকে দোষ দিতে থাকল। বিজয় শান্ত স্বরে শুধু এটুকুই বলল যে ভুল সব মানুষেরই হয়, কিন্তু জীবন ভুলের ওপর শেষ হয়ে যায় না। এটি শুনে অনন্যার প্রথমবারের মতো মনে হল যে হয়তো সে নিজেকে ক্ষমা করতে পারে। কয়েক মাস পর অনন্যা পুরোপুরি বদলে গিয়েছিল। এখন তার মুখে অহংকার নয়, বরং এক গভীর বোধশক্তি দেখা যেত। সে নিজের কাজে দক্ষ হয়ে গিয়েছিল এবং হাসপাতালের লোকও তাকে বিশ্বাস করতে শুরু করেছিল। বিজয়ের সঙ্গে তার বন্ধুত্বও গভীর হয়েছিল। একদিন বিজয় ইতস্তত করে বলল যে যদি সে কিছু মনে না করে তবে সে তাকে বিয়ে করতে চায়। সে পরিষ্কার জানালো যে তার কাছে টাকাও নেই এবং বড় বাড়িও নেই, কিন্তু সে তাকে সম্মান এবং নিরাপত্তা অবশ্যই দিতে পারে। এটি শুনে অনন্যা চুপ হয়ে গেল, কারণ এই জিনিসগুলোরই তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। অনেক ভাবার পর সে হ্যাঁ বলে দিল। এবার তার সিদ্ধান্তে স্বপ্ন নয়, বরং বোধ বুদ্ধি ছিল। দুজনে সাদামাটাভাবে মন্দিরে বিয়ে করল, কোনো হইচই বা জাঁকজমক ছাড়াই। বিয়ের পর অনন্যা প্রথমবারের মতো নিজেকে নিরাপদ অনুভব করছিল। এখন তার ভয় লাগত না যে কেউ তাকে ছেড়ে চলে যাবে বা ধোঁকা দেবে। বিজয় তার সব ছোট বড় প্রয়োজনে পাশে থাকত এবং এটাই তার জন্য সবচেয়ে বড় পাওনা ছিল। কিছু সময় পর অনন্যা তার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল। ফোন করার সময় তার হাত কাঁপছিল, কিন্তু যখন মায়ের গলা শুনতে পেল তখন সে কেঁদে ফেলল। সে নিজের সব ভুল স্বীকার করল এবং ক্ষমা চাইল। বাবা মাও তাকে বকাঝকা না করে শুধু এইটুকুই বললেন যে সে যেন সুখে থাকে, ওটাই তাদের জন্য যথেষ্ট। কয়েক মাস পর সে বিজয়ের সঙ্গে আগ্রা গেল এবং বহু বছর পর নিজের বাড়ির চৌকাঠে পা রাখল। সেখানে তার অভ্যর্থনা রাগের সঙ্গে নয়, বরং চোখের জল এবং আলিঙ্গনের মাধ্যমে হল। এখন অনন্যা আর আগের সেই মেয়েটি নেই। সে জীবনের সবচেয়ে কঠিন সত্যটা দেখে নিয়েছে এবং তা থেকে শিক্ষাও নিয়েছে। সে বুঝতে পেরেছে যে সৌন্দর্য, টাকা এবং বড় বড় স্বপ্ন সবই বৃথা যদি সাথে থাকা মানুষটা সঠিক না হয়। আজ সে এক সাধারণ কিন্তু সুখী জীবন কাটাচ্ছে, যেখানে কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, কিন্তু সত্যিকারের আপনজন ছিল। যে মেয়েটি একদিন ভুল সিদ্ধান্তের কারণে অন্ধকারে হারিয়ে গিয়েছিল, সেই এখন অন্য কারোর জন্য আলো হতে পেরেছে এবং এবার সে জানত যে তার জীবন কোনো মিথ্যে স্বপ্নের উপর নয়, বরং সত্যি ভরসার উপর টিকে আছে। কিন্তু এখন আপনারা বলুন, আপনাদের কি মনে হয় যে অনন্যার জীবন ধ্বংস হওয়ার সবচেয়ে বড় কারণ তার অহংকার এবং চিন্তা না করে নেওয়ার সিদ্ধান্ত ছিল? এবং আপনি যদি সেই অটোচালকের জায়গায় থাকতেন, তবে কি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক অজানা মেয়েকে সাহায্য করতেন, নাকি না থেমে এগিয়ে যেতেন? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই লিখবেন, কারণ হতে পারে আপনার চিন্তা কারো ভাবনা বদলে দেবে বা কাউকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আটকে দেবে। আর যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।
দেখা হবে পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।